সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আজকে সংবাদপত্র দেখার জন্য। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক সালেউদ্দিন। স্বাগত আপনাকে স্টুডিওতে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে হাসিনার 6 মাস কারাদণ্ড, গুমের অন্ধকার অধ্যায়। ইত্তেফাক বাধ্যতামূলক অবসরে এনবিআরের 3 সদস্য ও 1 কমিশনার, অপতথ্য ছড়ানোর সঙ্গে বাইরের ও স্থানীয় কিছু লোক জড়িত, প্রধান উপদেষ্টা। মানবজমিন, ঢাকার বিদেশ মন্ত্রণালয়ে কার্যত অভিভাবক শূন্য, হাসিনার বিরুদ্ধে প্রথম রায়। কালের কণ্ঠ, শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড জনগণের স্বার্থবিরোধী বিষয়ে কোনো ছাড় নয়, তারেক রহমান। আমার দেশ, হাসিনার প্রথম সাজা, ঢাকায় জাতিসংঘ মনোনীত দূতকে নিয়ে অস্বস্তি। আমাদের সময় দেশের রপ্তানিতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে, তত্ত্বাবধায়ক ও সীমানা নিয়ে একমত সব দল। কালবেলা বাড়ছে মেয়াদ ব্যয়ের বিলাস, চালু হলো না 16 এফস। ক্ষমতাচ্যুত হওয়ার পর ট্রাইব্যুনালে প্রথম কারাদণ্ড শেখ হাসিনার। সময়ের আলো, বিএনপির মার্কা পেতে 1 আসনে কমপক্ষে 5 নেতা, হাসিনার 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড। খবরের কাগজ, নজরদারিতে এনবিআরের অর্ধশত কর্মকর্তা কর্মচারী, ইতিহাস গড়ে এশিয়া কাপে বাংলাদেশ। ইনকিলাব, ঝুলন্ত সংলাপে সফলতার সন্ধান, হাসিনার বিরুদ্ধে প্রথম রায়। আলোকিত বাংলাদেশ, সমাধান নয় সংঘাতের পদধ্বনি। ইতিহাস গড়ে এশিয়ান কাপে বাংলাদেশের মেয়েরা। করতোয়া, শেখ হাসিনার প্রথম সাজা, গণতন্ত্রকে শক্তিশালী করতে ছাড় দিয়েছে বিএনপি। শেখ হাসিনার সাজা নিয়েই আজকের প্রথম শিরোনাম। 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলাটাতে, যেটা হয়েছে আদালত অবমাননা। জি মতি ভাই, এটা একটা শেখ হাসিনার একটা উক্তি ছিলেন যে উনি উনারে কোন এক নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তো ওই কথোপকথনে শেখ হাসিনা বলেছেন যে তাহলে তো আমি 262 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। তো এই কথাটা একটা ফৌজদারি অপরাধের মতো হইতে পারে যে উনি একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন যে তিনি 262 জনকে হত্যা করবেন। হ্যাঁ, মানে একটা 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 উগ্র মানসিকতার একটা ইয়ে। এইটা আদালত অবমাননার নেচার না, আদালত অবমাননার পর্যায়ে পড়ে না। আমাদের এখানে এই উপমহাদেশে আদালত অবমাননার বিভিন্ন মামলা হয়েছে। আমাদের সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশন হয়েছে। আপনি নিজেও একটা আদালত অবমাননার মামলায় ছিলেন, যেটা ছিল যে আপনি এখনো নিষ্পত্তি হয়নি। জি, এখনো নিষ্পত্তি হয়নি। আদালত অবমাননার নেচারটা অন্যরকম, যে এখানে আদালতের কর্তৃত্বকে প্রশ্ন তুলতে হবে এবং আদালতের বিচারকের অনেক ক্ষেত্রে ইন্ডিয়ার অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট আছে, এক বিচারকে জুতা দিয়ে, এক মক্কেল জুতা দিয়ে একটা জুতা ছুঁড়ে ফেলছিল। তো তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আসছিল। তো বিচারক রায় দিয়েছেন, একটু বিখ্যাত রায়, যে এই বিচারকের এই আসামির মনে কোনো ক্ষোভ ছিল যেটা বিচার বিভাগ নিরসন করতে পারে নাই, অতএব এটা আদালত অবমাননা, এটা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। তো এই জায়গায় শেখ হাসিনার বিরুদ্ধে যে আদালত অবমাননার, এখানে তারা কয়েকটা বিষয় আনছেন আমি দেখলাম। এর মধ্যে একটা হলো যে উনি বাদী বিবাদী সাক্ষীদেরকে হুমকি দিয়েছেন। তো এই মানবতা বিরোধী অপরাধ আইনেই বিধান আছে, সাক্ষী নিরাপত্তা বিধান। তো ওই যদি উনি হুমকি দিতেন, তাহলে তাদের বিরুদ্ধে হুমকির মামলা আমাদের ফৌজদারি বা দণ্ডবিধিতে আমাদের থানায় বা আদালতে এই মামলা করার ইয়ে ছিল এবং এটা প্রচলিত আদালতে এটার বিচার হতো। তো যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল যে তার অবমাননার জন্য বিচার করতে পারে না তা না, প্রত্যেক আদালতের এই ক্ষমতা আছে। কিন্তু আমি মনে করি এইসব অহেতুক ছোটখাটো বিষয় নিয়ে এই মহান মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালকে পরে থাকাটা ঠিক না। হ্যাঁ, আমাদের তাদের সামনে এটা মহান কাজ, যে এই যে গণহত্যা হলো প্রায় 2000 মানুষের মতো, অনেক মানুষের চক্ষু গেল। কিন্তু এটা যদি মানে সঠিক মামলা না হয়ে থাকে, রায় না হয়ে থাকে, তাহলে তো প্রথমেই ধাক্কা। হ্যাঁ, এইটা ধরেন শেখ হাসিনা যেহেতু পলাতক, তার আপিল করার সুযোগ নাই। তিনি যেদিন আসবেন সেদিন তিনি আপিল করতে পারবেন। আমি বলছি যে এক একজন বিচারকের একটা দৃষ্টিভঙ্গি আছে। আমি আমার দৃষ্টিভঙ্গিতে আমাদের সামনে যেসব রায় আছে তার ইয়ে থেকে আমি বলি এইটা আদালত অবমাননার নেচারে হয় না,
তবে এটা একটা ফৌজদারি অপরাধ করেছেন, সেই হিসাবে দণ্ডবিধিতে তার বিরুদ্ধে একটা মামলা হতো এবং প্রচলিত আদালতও তার বিচার হতে পারত। তো এখন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল মনে করেছেন যে আমার সাক্ষীদের নিরাপত্তা ইত্যাদিও একটা, যেহেতু সাক্ষী এবং বাদী আদালতেরই একটা অংশ, অর্থাৎ তাদের নিরাপত্তা রক্ষার দায়িত্ব আদালতের, এবং যেহেতু তিনি সাক্ষী এবং বাদীদেরকে হুমকি দিচ্ছেন, মানে বিচার কাজকেই তিনি হুমকি দিচ্ছেন, ফলে আদালত ওইটাকে গুরুত্ব দিয়ে করেছেন। তাই আমি মনে করি আদালত এটাকে অবাল্য করলে হইতো, কারণ তাদের সামনে মহান কাজ আছে। অনেক ধন্যবাদ। আপনি জানেন যে এনবিআর এর 4জন কর্মকর্তাকে অফশোরে পাঠানো হয়েছে। এনবিআর নিয়ে আন্দোলন হচ্ছিল, এই আন্দোলনের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু ব্যবসায়ী মহল সবাই কিন্তু এটার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। আপনি কি মনে করেন এই সিদ্ধান্ত কি? দেবতী ভাই দেখেন, এই সরকার আসার শুরু থেকেই একটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের মনে কিন্তু শান্তি নাই, মানুষ কিন্তু শান্তি পাচ্ছে না, মানুষ সবসময় একটা শঙ্কার মধ্যে থাকে, এই বোধহয় কিছু একটা হয়ে গেল। যখন এই ঘটনাটা, এই এনবিআর এর যে আন্দোলনটা হইল, তারা আমি মনে করি যে একটা বেআইনি আন্দোলন করেছিল। তারা কিন্তু কোনো ট্রেড ইউনিয়ন না, তারা সরকারি কর্মকর্তা, তাদের একটা আচরণবিধি আছে। ফলে তারা এইভাবে তালা মেরে বা কমপ্লিট শাটডাউন করা, এই আপনি কমপ্লিট শাটডাউনের কথাটা আসলো কোত্থেকে? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এই শব্দটা আসছে। আমাদের এখানে অতীতে যত রাজনৈতিক আন্দোলন হয়েছে, রাজনৈতিক দলগুলো বাংলা ভাষায় কর্মসূচি দিত, এই ইংলিশটা আসছে হইল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। কারণ কি আমি ঠিক জানি না, যে তৈরি করেছে সে মনে করছে এই শব্দটাই এখন তরুণ প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ হবে, সেই জন্য হইতে পারে। কিন্তু তারা যে কাঠামোতে এই দেশকে জিম্মি করতে চাইছিল, কারণ আপনি জানেন আমাদের রাজস্ব আহরণের একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে তারা, এবং তাদের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা তারা স্ট্রাইক করে বসেছিল, তারা কাজকর্ম করছিল না। একটা দেশে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল, এবং বিশৃঙ্খল অবস্থাটা এমন পর্যায়ে গেছিল, আজকেই অর্থ উপদেষ্টা বলছেন যে এই জন্য তাকে IMF এবং বিশ্ব ব্যাংকে নিজে চিঠি লিখতে হয়েছে। চিঠি লিখে এনবিআর এর সামগ্রিক পরিস্থিতি তাকে অভিহিত করতে হয়েছে। এবং বিশ্ব ব্যাংকের কর্মকর্তা প্রথমে সচিব পর্যায়ে একটা চিঠি লেখা হয়েছিল, বিশ্ব ব্যাংকের কর্মকর্তা বলছেন না, সচিব পর্যায়ে লেখলে হবে না, সচিবের চিঠি আমরা আমলেই নিব না। তারপরে প্রধান উপদেষ্টা করেছেন, সেটা গেল একটা পার্ট। কিন্তু তারপরে সরকার এটাকে অত্যাবশ্যকীয় অতি জরুরি সেবা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করলো। এটার নিয়ম হচ্ছে এই যখন ঘোষণা হবে তখন যে কোনো ধরনের কাজ এটা রাষ্ট্রবিরোধী, এটা অবৈধ কর্মকাণ্ড হিসেবে গণ্য হবে। তো এই কাজটা করার আগে বা এর পরে এর সঙ্গে কিন্তু অনেকে যুক্ত ছিলেন, আমাদের ব্যবসায়ী নেতারা যুক্ত ছিলেন। তারা চেষ্টা করেছেন যে এটা দেশে যে একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা কিভাবে সমাধান করা যায়। এবং তারা এনবিআর এর নেতৃবৃন্দ যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে তোমরা যদি ধর্মঘটটা প্রত্যাহার করো এবং কাজে যোগদান করো, সরকার তোমাদের উপরে কোনো ধরনের পদক্ষেপ নেবে না। এখন সরকারের এই ঘোষণার পরে তারা এই পদক্ষেপ তারা কাজে যোগ দিয়েছে। এখন সরকার আইসা কয়েকজন গুরুত্বপূর্ণ যারা এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিল তাদেরকে বাধ্যতামূলক অবসর দিয়েছে। এইটা আমি মনে করি এটা আবার একটা অস্থিরতা তৈরি করবে। এই জায়গায় অন্য তার যারা সহকর্মী সাথী আছে তাদেরকে বলবে যে দেখো তোমাদের এই আন্দোলনে শরিক হইয়া আমার চাকরি গেল, তোমরা আমাদের সঙ্গে যুক্ত হও। এটা একটা অস্থিরতা তৈরি করবে। আর ইতিমধ্যে একটা কমিটি গঠন হয়েছে। আপনি জানেন যে আমাদের উপদেষ্টা, যোগাযোগ উপদেষ্টা ফাইজুল কবিরের নেতৃত্বে একটা কমিটি হয়েছিল, যে এই কমিটি এনবিআর এর যে আন্দোলনকারীদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের দাবি দেওয়ার ব্যাপারে কিভাবে একটা সমাধান করা যায় একটা প্রস্তাবনা দিবে। এরকম একটা কমিটি গঠন হওয়ার পর আমি জানি না এই কমিটি কি এই ধরনের কাজে সুপারিশ করেছে যে এদেরকে বরখাস্ত করো। এখনো তো কমিটি কাজ শুরু করলো না। যদি এটা করে থাকে কমিটি বা কোন পর্যায় থেকে এই পদক্ষেপটা আসছে আমি ঠিক জানি না মতি ভাই, এটা হয়তো জানা যাবে। তো এইটা আমি মনে করি একটা অস্থিরতা। সবই তো আমাদের এই দেশের মানুষ,
হ্যাঁ, আমরা সকলে মিলে দেশটাকে শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যাবো, এটাই তো আমাদের প্রত্যয় হওয়া দরকার। ফলে এগুলার অস্থিরতা তৈরি করবে। ইতিমধ্যে আপনি দেখেন আজকে সারাদিন একটা গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ ছিল, ঢাকা কক্সবাজার পটিয়া থেকে যে আমরা ঢাকা থেকে কক্সবাজার যাইতাম, একটা বড় রোড হচ্ছে পটিয়া টু কক্সবাজার, এই রোডটা আজকে বন্ধ ছিল, হাজার হাজার মানুষ বৈশা ছিল। ছাত্রদের দাবি হয়তো যৌক্তিক ছিল। তারা যখন তাদের উপরে পুলিশের হামলা হয়েছে, যদিও আমি মনে করি যে লোকটাকে ধরে নিয়ে গেছে থানা পুলিশের ভাষ্য হয়েছে তার বিরুদ্ধে রাঙ্গামাটি থানা এবং পটিয়া থানায় কোনো মামলা নাই। তো একজন লোক ছাত্রলীগ করলে বলে তাকে ধরে নিয়ে যেতে হবে? আর মামলা তো নাই। হ্যাঁ, কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, ছাত্রলীগের নেতাকর্মী নিষিদ্ধ হয় নাই, এটাকে বুঝতে হবে আমাকে। আচ্ছা, তারপরে তারা একটা ধরে নিয়ে গেছে আমাদের ছাত্ররা, আমরা ধরি তাদের বয়স কম, তারা অনেক সময় ভুল কাজ করতে পারে, তো তাদের উপর একটা হামলার ঘটনা ঘটেছে। আবার যদিও অন্য পক্ষতে বলা হচ্ছে তারা পুলিশ থানার ভিতরে গিয়ে তারা উশৃঙ্খল আচরণ করেছে। যাই হোক মতি ভাই, এই গণ অভ্যুত্থানের দুজন প্রতিনিধি সরকার আছে, যতক্ষণ পর্যন্ত তারা এই সরকার থেকে ভাতা নেয়, বেতন নেয়, সম্মানী নেয়, ততক্ষণ পর্যন্ত তারা এই সরকারের অংশ। তা তো বটে। এবং আমি মনে করি তারা সরকারের গুরুত্বপূর্ণ অংশ, এবং তারা এই গণ অভ্যুত্থানের যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এখন যুক্ত না থাকলেও তারা একটা সেতু বন্ধনের কাজ করতে পারত সরকারের সঙ্গে, যে এই জায়গায় একটা সমস্যা হয়েছে। আমাদের যে ওসি, আমি জানি থানা পুলিশের অনেক ধরনের অপকর্ম আছে, ওসিও তো আমাদের একজন ভাই, পুলিশ তো আমাদের একজন ভাই, আমরা একে শত্রু হিসেবে গণ্য করব কেন? আমরা এই গণ অভ্যুত্থানের পরে একটা দেশটাকে আমরা সুন্দরভাবে গড়ব। আমাদের এমন একটা বার্তা হওয়া উচিত যে এই বাংলাদেশ আমাদের সকলে, এবং এখানে যারা চাকরিজীবী আছে, যারা শ্রমিক আছে, যারা কৃষক আছে, এবং যারা রাজনৈতিক দলের কর্মী আছে, ছাত্র আছে, সবাই মিলে কিভাবে একটা ঐক্যবদ্ধ দেশ হবে, এটাই তো মূলত আকাঙ্ক্ষা ছিল। আমার কাছে জানি কেন মনে হয় যে এই আকাঙ্ক্ষাটার মধ্যে এলোমেলো হয়ে গেছে, আকাঙ্ক্ষাটা ফাটল ধরেছে, এলোমেলো গেছে মতি ভাই। এবং এই আকাঙ্ক্ষার মধ্যে স্বার্থ এমন ভাবে দানা বেঁধেছে। আমি আরেকটা এটুকু বলতে পারি, আমার কাছে এরকম শুনতেছি ছাত্ররা নাকি ডিসি অফিসে বসে থাকে, এসপি সাহেবের অফিসে বসে থাকে। এই কাজটা কেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের তো কেউ ম্যান্ডেট দেয় নাই। তারা একটা মহান কাজ করেছে, মহান কাজ। এরকম মহান কাজের জন্য তারা বাংলাদেশে এই জুলাইয়ের গণ অভ্যুত্থান যতদিন বেঁচে থাকবে তারা অবসরণীয় হয়ে থাকবে। কিন্তু তাদের কাজ তো হইল এখন, হ্যাঁ তারা কিছু কাজ তো করবেই, রাষ্ট্র সংস্কারে আমাদের যে প্রশাসনের রন্ধে রন্ধে যে দুর্নীতি দুঃশাসন আছে ইত্যাদির ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে। হ্যাঁ, এখন কোনো একজন ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে এসপি সাহেবকে জানাবে, ওসি সাহেবকে জানাবে। তারপরেও এসপি সাহেব ওসি সাহেব যদি না শুনে, তাদের তো নেতৃবৃন্দ আছে, তাদের তো একটা কেন্দ্রীয় সংগঠন আছে, তাদের সরকারের দুজন প্রতিনিধি আছে, তাদেরকে জানাবে। তারা এখান থেকে আইজি সাহেবের সঙ্গে কথা বলবে, পুলিশ সাহেবের সঙ্গে কথা বলবে। কেন অস্থিরতা তৈরি হচ্ছে আমি জানি না। এই ধরনের অস্থিরতা তৈরি করলে দেশে নির্বাচন নিয়ে একটা সংকটে পড়ে যাবে। প্রতিদিনই একটা অস্থিরতা তৈরি হচ্ছে, এবং এইটা অনেক রাজনৈতিক মহলের মধ্যেও, বিশেষ করে বিএনপির মধ্যেও একটা শঙ্কা তৈরি হচ্ছে যে এইখানে এই অস্থিরতা তৈরি করা হচ্ছে নির্বাচনকে বানচাল করার জন্য। এবং আরো মজার ঘটনা হইল, কিছুদিন আগে এই এনসিপি বলছে দেশে এখনো নির্বাচনের পরিবেশ গড়ে উঠে নাই, কোনো পরিবেশ নাই। এবং আমি মনে করতেছি এই সব অস্থিরতা তৈরি হচ্ছে আমাদেরকে এই নির্বাচনটাকে ব্যাহত করার জন্য। আগামী নির্বাচনটাকে আমাদের তো প্রধান উপদেষ্টা একটা তারিখ ধার্য করেছেন, এটা কয়েকটা শর্ত সাপেক্ষে। শর্তগুলা কি? বিচারটা দৃশ্যমান হইলে, আমাদের সংস্কারটা দৃশ্যমান হইলে, অনেক দূর তারা এগিয়ে গেছে মতি ভাই। হয়তো সবগুলা পারা সম্ভব না, এটা কি 100 কি সংস্কার সম্ভব? আপনি দেখেন স্থায়ী কমিটির 4টা পদ বিরোধী দল থেকে পাবে, এবং গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির পদগুলা বিরোধী দল পাবে, এটা ঐক্যমত হয়েছে। প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর, এটা ঐক্যমত হয়েছে। 70 অনুচ্ছেদের মধ্যে ঐক্যমত হয়েছে। প্রধান সবগুলা বিষয়তে ঐক্যমত হয়েছে। দুটি জিনিসের মধ্যে তত্ত্বাবধায়ক ও সীমানা নিয়ে আজকে এটা ঐক্যমত হয়েছে।
এখন দুইটা বিষয় একটা গ্যাঞ্জাম পাকানো হচ্ছে। গ্যাঞ্জামটা হইল মন্ত্রী, পিআর পদ্ধতির মধ্যে কিন্তু বিএনপি ঐকমত, কিন্তু এটার মধ্যে একটা বুঝার ভুল আছে। আমাদের এখানে এই যে সংবিধান যে কমিশন আলী রিয়াজের নেতৃত্বে, তারা কিন্তু সংসদ নির্বাচন পিআর পদ্ধতির জন্য প্রস্তাব করে নাই। রাজনৈতিক দলগুলোর কাছে যে চিঠি আছে, যে প্রস্তাবনা আছে, যে প্রস্তাব নিয়ে তারা আলোচনা করতেছেন, তার মধ্যে কিন্তু এটা নাই। তারা সংসদ নির্বাচনটা বর্তমান যে পদ্ধতিতে হয় সেই পদ্ধতিতে হওয়ার কথা বলছে। শুধুমাত্র এই জায়গায় তারা নারীদের আসনে 100টা করার কথা বলছেন, এবং নারী আসনের নির্বাচন পদ্ধতি কি হবে এটা নিয়ে একটা দ্বিমতের কথা আছে। তাহলে এই পর্বটা আমাদের আশা করি নারী আসনটা কি পদ্ধতিতে হবে এই দ্বিমত নিষ্পত্তি হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উচ্চকক্ষে আনুপাতিক হারে নির্বাচন হবে। এখন উচ্চপক্ষে আনুপাতিক হারে নির্বাচন বিএনপি একমত। বিএনপির বক্তব্য হইল সংসদের প্রাপ্ত আসনের ভিত্তিতে, সংসদের প্রাপ্ত আসনের ভিত্তিতে এই আসন বন্টন হবে। এটা হল বিএনপির বক্তব্য। অন্যান্য দলের বক্তব্য হইল না, জাতীয় সংসদের প্রাপ্ত ভোটের ভিত্তিতে। এই জায়গায় প্রশ্ন উঠছে যে জাতীয় সংসদের প্রাপ্ত ভোটের ভিত্তিতে করলে ওই জায়গায় কোনো বিল পাস করা সম্ভব হবে না, এরকম একটা প্রশ্ন উত্থাপিত হয়েছে। কিন্তু এর মধ্যেই কিছু লোক নতুন একটা ষড়যন্ত্র নিয়ে আসতেছে। যে প্রস্তাব সরকার থেকে নাই, আমি তো এই ঐকমত্য কমিশন বা সংবিধান কমিশন তো সরকারের বেতন বাধা সুযোগ সুবিধা, হ্যাঁ, বা সরকার কর্তৃক গঠিত কমিটি, যে তারা তো প্রচলিত পদ্ধতিতে সংসদ নির্বাচন চাইছে। আজকেই দেখলাম কয়েকটা দল তারা বলছে না, সংসদ নির্বাচন, এবং এটার মধ্যে আমাদের ইসলামী আন্দোলন, যে ইসলামী আন্দোলন, তারাও দাবি করছে সংসদ নির্বাচনও আনুপাতিক পদ্ধতিতে হইতে হবে। সংসদ নির্বাচন আনুপাতিক পদ্ধতি বাংলাদেশের বাস্তবতা, মতি ভাই আপনার ইয়াতে বলে গেলাম একদম রেকর্ডেড, বাংলাদেশের বাস্তবতা এটা সম্ভব না। এটা একটা বাংলাদেশের বাস্তবতায় এই ধরনের ব্যবস্থা নিলে বাংলাদেশের সরকার থাকবে না, বাংলাদেশ একটা অস্থিতিশীলতা, দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার মধ্যে যাবে। এই জিনিসগুলো কেন আসলো এখন? এগুলা ওই যে প্রত্যেকটা জিনিসই মতি ভাই আমার মনে হয় যেন কোনো একটা জট পাকানো, কোনো একটা অস্থিতিশীলতা তৈরি করা। আপনি দেখেন মতি ভাই, আমাদের এই বাংলাদেশটা এখানে মানুষ দরিদ্র, এখানে না বাংলাদেশে তদবির ছাড়া কোনো কিছু হয় না। তো আমাদের এখানে প্রশাসনের দুর্নীতি রন্ধে রন্ধে। আপনার এখানে যদি সরাসরি নির্বাচন না হয়, জনগণ তো তার প্রতিনিধি পাবে না। আমরা তো গ্রামের লোক, আপনি তো ছিলেন দীর্ঘকাল হতো ছাত্র জীবনগুলোতে। আমাদের এখানে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ইত্যাদির ব্যাপারে এমপি হিসাবে 100টা ওয়াদা করলে 10টা করে, কিন্তু করে কিন্তু ওয়াদা দেওয়ার লোক পাবেন না আপনি। এখানে যেটা হবে, এটা আরেকটা ওই যে আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলাম কোটার বিরুদ্ধে, এটা একটা কোটা হবে। কিভাবে? এইটা আবার ওই যে 30 সেট গয়না একটা রিপোর্ট জায়দান করছিল না, এটা আবার আরেকটা। এই 300 আসন তখন দল তার মুশাহিদদেরকে, সে যে তাকে মানে দল তাকে দয়া বিতরণ করবে তার নেতাদেরকে। না, আমার প্রশ্নটা হলো ঐকমত্য কমিশন যদি তাদের যে চিঠিতে, যে চিঠি নিয়ে আবার সুপারিশ নিয়ে আলোচনা হচ্ছে, সেই সুপারিশে যদি এটা না থাকে, তাহলে এটা হচ্ছে বাড়তি আলোচনা। এটা হচ্ছে ওই যে বললাম, এই আলোচনাগুলো তোলাই হচ্ছে একটা সংকট তৈরি করা। যেমন ধরেন স্থানীয় সরকার নির্বাচন, এখন তো মূলত আলোচনা হচ্ছে জাতীয় নির্বাচন নিয়ে, তাই হওয়া উচিত। এবং আমাদের এখানে মূল সংকটটাই ছিল জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। 16 বছর যে জিনিসটা আমরা পাই নাই, এটা এখন বলতেছেন 70 সন থেকে কিন্তু একটা নির্বাচনের জন্য এই অবস্থা। জি, তা আমাদের মূল সংকটটা হলো এইটা। আরেকটা সংকট আমাদের, যে এই সংকটটা তৈরি করছে, এটা হলো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা। এটা হচ্ছে প্রধান জিনিস। আরেকটা প্রধান জিনিস, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে। এই তো মূলটাকে আমরা এই সংকটের মধ্যে দিয়ে গেছিলাম। এই 3টা জিনিস আমরা যদি ঠিক করতে পারি, আর কিছু জিনিস তো প্রধানমন্ত্রীর ক্ষমতা, মেয়াদ, কার্যকাল, তারপরে কর্তৃত্ব,
ইত্যাদি যদি একটা আমরা ঠিক করে নিয়ে আসতে পারি এই ছোট্ট পরিসরে এই গণ অভ্যুত্থানের, আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। একদিনে তো সব সংস্কার করা সম্ভব না। এখন একটা মহা বিষয় ইস্যু নিয়ে দাঁড়ানো হয়েছে। আপনি এই তারেক রহমান সাহেবের বৈঠকের পর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে জামাত ইসলামী হঠাৎ করে বলল, এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনও বলল, এনসিপিও বলল যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এই যে দাবি, তারা জানে যে বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে মানবে না। তার বক্তব্য হলো যে আগে জাতীয় সংসদ নির্বাচন হইতে হবে। হলে কোনো অসুবিধার কথা ছিল না, কিন্তু বিএনপি মনে করে যে আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে দেশে নতুন করে একটা সংঘাত তৈরি হবে, এবং এই সংঘাতে আরেকটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। আর অনেক সুশীল সমাজ, বুদ্ধিজীবী, তাত্ত্বিক মানুষরা মনে করেন, যারা ফেসিবাদের পক্ষে বিরুদ্ধে কাজ করেছেন এই লড়াই সংগ্রামে, তারা মনে করেন একটা জাতীয় ঐক্য মোটামুটি এখানে প্রতিষ্ঠিত হয়েছে। স্বার্থের দ্বন্দ্ব থাকলো, যারা গণ অভ্যুত্থানে যেসব রাজনৈতিক দল ছিল, এখন স্থানীয় সরকার নির্বাচন দিলে তাদের মধ্যে একটা হানাহানি হয়ে যাবে, একটা বিরোধ চূড়ান্ত পর্যায়ে চলে যাবে। আমাদের এই বিচার নিষ্পত্তির আগে এবং এই সংস্কারগুলো সম্পন্নর আগে আমাদের মধ্যে এই অনৈক্য তৈরি করা সঠিক হবে না। এটা আমাদের এখানে একটা নেগেটিভ দাঁড়াই আছে, এটা খুব গুরুত্বপূর্ণ নেগেটিভ মতি ভাই, যে আমাদের এই বিচারটা শেষ করতে হবে। বিচারটা তো আজকেই শেষ হবে না, ট্রাইব্যুনালে শেষ হইতে এই একটা অঙ্গীকার আছে যে প্রধান প্রসিকিউটর বলছেন ডিসেম্বরের মধ্যে করা সম্ভব। তাহলে ডিসেম্বরে যদি আপনি বিচার শেষ করেন, সংস্কার কার্যক্রম চলমান, আপনাকে ইলেকশন দিলে তো এখন দিতে হবে, ফলে এই বিচার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। এবং বাধাগ্রস্তটা কিভাবে হবে? এই নির্বাচনকে কেন্দ্র করে যে স্বার্থদ্বন্দ্ব হবে, মাঠে মাঠে যে মল্লযুদ্ধ হবে, ফলে এই যুদ্ধের মধ্যে এই রাজনৈতিক দলগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ফলে এই সংস্কার কমিশনের বৈঠক ব্যর্থ হবে এবং আমাদের এই যে বিচারের কার্যক্রমও বাধাগ্রস্ত হইতে পারে, একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। এত সব কিছু জেনেও এই সমস্ত রাজনৈতিক দল, জামাত সহ, তারা কেন এই দাবি তুলছেন আমার ঠিক বুঝে আসে না মতি ভাই। জামাত তো অত্যন্ত দায়িত্বশীল দল হিসাবে তাদের সম্পর্কে যত আচরণই হোক, রাজনৈতিক ক্ষেত্রে তাদের তো বোঝাপড়া থাকার দরকার যে এই যে গণ অভ্যুত্থানটা হলো, তার মধ্যে যে একটা ফেসিবাদী বিরোধী যে ঐক্যটা হইল, এই ঐক্যটা অন্তত 5-10 বছর অটুট না থাকলে আমাদের এখানে ফেসিবাদের সমস্ত কিছু তাদের এখানে এখনো বিদ্যমান আছে। এবং এইটা যেন তো ফেসিবাদ না, একটা ফেসিবাদ 16 বছরে গড়ে উঠছে, তার একটা অর্থনৈতিক সিন্ডিকেট আছে, তার একটা সাংস্কৃতিক সিন্ডিকেট আছে, হ্যাঁ, এবং তার দেশে বিদেশে তার, আমি সোজাসুজি বলি, এটা তো আর কোনো রাগডাক করার কথা নাই, ভারত তার পিছনে আছে। এরকম একটা ফেসিবাদী শক্তি যেখানে এখনো আছে, যার কোনো কিছুই এখনো স্পর্শ করা যায় নাই, তার অত্যবিত্ত, তার দুর্নীতি, লুটপাট, পাচারে কোনো হাত দেওয়া যায় নাই, তাকে বিচারে আনা যায় নাই, তার অর্থনৈতিক সিন্ডিকেট ভাঙা যায় নাই। এরকম অবস্থায় এখানে একটা জাতীয় ঐক্য 5 বছর 10 বছরের জন্য থাকা দরকার। এবং বিএনপির পক্ষ থেকে একটা জাতীয় ঐক্যের প্রস্তাব আছে, সেটা হলো আগামী নির্বাচনের মধ্য দিয়া আগামী সরকার গঠনে একটা জাতীয় ঐক্যের প্রতিফলন থাকবে। এখন প্রশ্ন উঠতে পারে, এখানে বিরোধী দল থাকবে না, জাতীয় সরকার থাকবে, এরকমই একটা, এখানে কি বিরোধী দল থাকবে না? বিরোধী দলও থাকবে। তারা, বিএনপি মনে করে তার আন্দোলনের যারা সাথী ছিল, সংগ্রামের সাথী ছিল, তাদেরকে নিয়ে একটা সরকার এখানে করার দরকার। এবং বিএনপি আরেকটা জিনিস তারা বলতেছে যে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার যে বিশেষজ্ঞ মানুষ আছে, বুদ্ধিজীবী আছে, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদেরকে নিয়ে একটা উচ্চকক্ষ হওয়া উচিত। তো উচ্চকক্ষের ব্যাপারে আমার নিজের একটা প্রস্তাব ছিল মতি ভাই, তারা এরকম যায় না, তারা অন্য ধরনের একটা প্রস্তাব দিয়েছে, যেটার মধ্যে আমি মনে করি যে তাদেরটার সঙ্গে, যেমন আমার একটা প্রস্তাব ছিল, আমাদের এখানে এই কমিশনেই এই নির্বাচনী আইন এবং স্থানীয় সরকার যে আইন আছে, তারা যে প্রস্তাবটা দিছে, তারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে এভাবে কার্যকর করা যায়, তার মধ্যে জেলা পরিষদকে তারা প্রধান
এই কেন্দ্রবিন্দু ধরেছে এবং উপজেলা পরিষদ এবং পৌরসভা। আমার একটা প্রস্তাব ছিল যে জেলা পরিষদের প্রতিনিধি, একটা জেলা কিন্তু যারা সিটি কর্পোরেশনের মেয়র তারও উচ্চকক্ষে পদাধিকার বলে আসবে, পদাধিকার বলে আসবে। ভারতে এই কাঠামোটা আছে অন্য একটা আঙ্গিকে। ভারতে কি আছে, ওখানে প্রত্যেকটা রাজ্যসভার থেকে আসন দেওয়া হয় যে এই রাজ্যসভায় এই, তো ওই কাঠামোতে ভারতের সমগ্র দেশের প্রতিনিধি তার রাজ্যসভায় আসে। আমাদের এখানে এই কাঠামোতে কিন্তু শুধু শহরের লোক যাবে, কারণ যে 100টার লোকের কথা বলছে দেখবেন যে সব লোক ঢাকা শহরে থাকে। আমাদের যেহেতু বিভাগ প্রদেশ নাই, ফলে আমরা সবরে অ্যাকোমোডেশন করতে হলে এই জন্য আমার নিজের প্রস্তাবনা ছিল যে স্থানীয় সরকারের সিটি কর্পোরেশনের মেয়র চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, জেলা পরিষদের চেয়ারম্যানরা থাকবে, আর অর্ধেক আসন থাকবে রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের ভিত্তিতে। তার 50 ভাগ তারা নিজ দলের সদস্যদের থেকে মনোনয়ন দেবে, আর 50 জন সমাজের বিশিষ্ট বিশেষজ্ঞ তাদের মধ্য থেকে মনোনয়ন দেবে। তাহলে অনেক ধন্যবাদ, আজকে হাতে সময় নেই। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। আমরা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।